অদৃশ্য শক্তির প্রভাব নেই, তবে নির্বাচন কমিশনারের দিকে আপনি তাকান, দেখেন হচ্ছে ওখানে কিন্তু দুটা রাজনৈতিক দলের আছে, জামাতপন্থী শিক্ষক আছে কিছু এবং হচ্ছে বিএনপিপন্থী শিক্ষক আছে। আচরণবিধি দেখেন, আচরণবিধির বিষয়টাও যদি বলতে চাই, নির্বাচন কমিশন কিন্তু এটাও ঠিক করতে পারেনি। নির্বাচন কমিশনের ওখানে ঘোড়ার গাড়ির কথা বলছে, একটা প্যানেল কিন্তু তারা কিন্তু হচ্ছে গরুর গাড়ি নিয়ে প্রচারণা চালাইছে। তো নির্বাচন কমিশনের কিন্তু আমাদের হচ্ছে কোনো অর্থনৈতিক বাধ্যবাধকতা যায়নি যে হচ্ছে আপনি এত পরিমাণ খরচ করতে পারবেন বা এত পরিমাণ পারবেন না। ধন্যবাদ সময়ের আলোকে। আমি ইমতিয়াজ নির্বাচন করছি স্বতন্ত্রভাবে সহসভাপতি অর্থাৎ ভিপিতে, আমার ব্যালট নম্বর 8 এবং সিনেটে ব্যালট নম্বর 2। আমি যেহেতু স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি, আমি প্রথম থেকেই প্রচারণা যতটুকু সামর্থ্য হয়েছে করেছি। তবে লেভেল প্লেয়িং ফিল্ডের যে বিষয়টি কথা হচ্ছে, সেটি আসলে নির্বাচন কমিশনার আসলে লেভেল প্লেয়িং ফিল্ড যে বিষয়টা ছিল সেটা নিশ্চিত করতে পারেনি প্রথম থেকে। এখানে রাজনৈতিক যে দলগুলো আছে, আপনি ছাত্রদল সমর্থিত প্যানেল বলেন, ছাত্র শিবির সমর্থিত প্যানেল বলেন, আর একটা প্যানেল আছে গণতান্ত্রিক জোট আছে যেটা বাম জোট, তারপরে আরও আছে হচ্ছে ছাত্র অধিকার পরিষদ এবং হচ্ছে ফেডারেশনের একটা প্যানেল। তো আলটিমেটলি তাদের কিন্তু মাদার সংগঠনের একটা সাপোর্ট আছে, তারা সেখান থেকে অর্থনৈতিক ডোনেশন পাচ্ছে। তো নির্বাচন কমিশনার কিন্তু আমাদের হচ্ছে কোনো অর্থনৈতিক বাধ্যবাধকতা যায়নি যে হচ্ছে আপনি এত পরিমাণ খরচ করতে পারবেন বা এত পরিমাণ পারবেন না। সেই জায়গা থেকে আমার পেছনে তো কেউ নাই, তো আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি করছি, কিন্তু তাদের কাছে কিন্তু আমরা টিকতে পারিনি। তারা কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে আছে অর্থনৈতিকভাবে। তারা বিভিন্ন ধরনের লিফলেট তৈরি করতেছে, বিভিন্ন ধরনের কার্ড তৈরি করতেছে, যেগুলো হচ্ছে তারা দিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু এই সাদা কালো পোস্টার, এর বাইরে কিন্তু আমরা কিন্তু তেমন কিছু করতে পারি। আচরণবিধি দেখেন, আচরণবিধির বিষয়টাও যদি বলতে চাই, নির্বাচন কমিশন কিন্তু এটাও ঠিক করতে পারেনি। নির্বাচন কমিশনের ওখানে ঘোড়ার গাড়ির কথা বলছে, একটা প্যানেল কিন্তু তারা কিন্তু হচ্ছে গরুর গাড়ি নিয়ে প্রচারণা চালাইছে। কালকে ক্যাম্পাসে দেখলাম যে একটা ঘোড়ার গাড়ি নিয়ে একটা সিনেট সদস্য কিন্তু ক্যাম্পাস প্রদক্ষিণ করছে সব সময়। তো এইগুলো কিন্তু তারা কিন্তু দেখেনি, কিছু বলেও নি। আবার হচ্ছে গতদিন দেখলাম যে হচ্ছে একটা সংগঠনের আপনার হচ্ছে প্রচারণায় গিয়ে খাবারের ব্যবস্থা করছে। তো এটা দেখেন, তারা ধরছে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু একটা যুক্তি দেখাইছে, যে দল করছিল তারা কিন্তু যুক্তি দেখাইছে যে আপনারা হচ্ছেন এটা তো নিষেধ করেননি বা লিখিত কোনো কিছু বলেননি। সেই জায়গা থেকে এখানে সব থেকে বড় দায়ী হচ্ছে নির্বাচন কমিশনার। আর যাদের টাকা আছে তারা তো নির্বাচনী প্রচারণা তাদের মতো করে চালাচ্ছে সর্বোচ্চটা দিয়ে। এখন পর্যন্ত শিক্ষার্থীদের কেমন সাড়া পেয়েছেন? শিক্ষার্থীদের কাছে পৌঁছাইছি, সাড়া পেয়েছি ভালোই। তবে সমস্যা হচ্ছে একটা বিষয়, ডাকসুর দিকে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে হচ্ছে সেখানে কিন্তু অনলাইন জগৎ কিন্তু একটা ভালো সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা ছিল সেটা কিন্তু একটা ভালো প্রভাব ফেলেছে। তো এখানে স্বতন্ত্র প্রার্থীদের কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা টিকতেই দিচ্ছে না তাদের জায়গা থেকে। যে রাজনৈতিক যে প্যানেলগুলো আছে তারা কিন্তু টিকতেই দিচ্ছে না। তারা সবসময় তাদের জায়গা থেকে ফেক আইডি হোক, তারপরে হচ্ছে তাদের দলীয় কর্মী হোক, তাদের দিয়ে কিন্তু সবসময় তারা পোস্ট করতেই আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা যে দু একটা পোস্ট করতেছি, অনেক সময় দেখা যাচ্ছে সেগুলো অ্যাপ্রুভও হচ্ছে না বিভিন্ন গ্রুপে, আবার অ্যাপ্রুভ হলেও তাদের দেখা যাচ্ছে পোস্টের কারণে আমরা কিন্তু পিছনে চলে যাচ্ছি। আলটিমেটলি আমরা প্রার্থীদের কাছে গেছি সরাসরি, সে জায়গা থেকে সাড়া পেয়েছি, কিন্তু তারা কি আমাদের মনে রাখবে? তারা কিন্তু অনলাইনের দিকেও খেয়াল রাখবে। ডাকসু নির্বাচনকে ঘিরে অদৃশ্য কোনো শক্তির প্রভাব আছে কি? অদৃশ্য শক্তির প্রভাব নেই, এখানে অদৃশ্য শক্তির প্রভাব নেই। তবে নির্বাচন কমিশনারের দিকে আপনি তাকান, দেখেন হচ্ছে ওখানে কিন্তু দুটা রাজনৈতিক দলের আছে, জামাতপন্থী শিক্ষক আছে কিছু এবং হচ্ছে বিএনপিপন্থী শিক্ষক আছে। কিন্তু ক্যাম্পাসে অনেক শিক্ষক আছে যারা কিন্তু দলীয় ফ্রেমের বাইরে, তাদেরকেও কিন্তু তারা রাখতে পারতো। নির্বাচনটাকে তারা যদি চাইতো যে একটা মানসম্মত বা হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচন তারা দিতে চায়, তো এখানে যেহেতু দুইটা দলেরই প্রাধান্য দিয়েছে, তার মানে নির্বাচনে দেখা যাচ্ছে কোনো ধরনের ঝামেলা হতেই পারে, বা আমার তো সন্দেহ জাগতেই পারে যে এখানে কোনো নির্দলীয় বা স্বতন্ত্র কেউ নেই। তো সেই জায়গা থেকে দলীয়ভাবে কোনো মেকানিজম হতেই পারে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে আসলে আপনারা দল দেখে বা কে কত বেশি এগিয়ে আছে হাইপ দেখে আপনারা ভোট দিয়েন না। যিনি যোগ্য, সে যে কোনো দলের হইতে পারে, যে কোনো মতের হইতে পারে, যিনি যোগ্য আপনি তাকে বেছে নেন, কারণ আপনার একটি ভোট অনেক মূল্যবান। তো এটাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার বার্তা, যে হচ্ছে যোগ্য প্রার্থী দেখে আপনি ভোট দেন, কোনো প্রচারণা দেখে নয়। নির্বাচনী ইশতেহার সম্পর্কে যদি একটু জানতে চাই। নির্বাচনী ইশতেহার নিয়ে যদি আপনাকে বলি, একটি পত্রিকায় একটি নিউজ হয়েছে যেখানে দেখবে 7টি প্যানেল নিয়ে তারা কথা বলছে। 7টি প্যানেলের ভিতরে প্রত্যেকটা প্যানেল কিন্তু অবাঞ্ছিত কিছু ইশতেহার দিয়েছে, একটি প্যানেল তো সম্পূর্ণ ইশতেহারই তারা অবাঞ্ছিত ঘোষণা করছে। তো এই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে আসলে এই ধরনের মিথ্যা অঙ্গীকার কেন আমরা শিক্ষার্থীদের কাছে করব? আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু করি, কারণ ডাকসু তো কোনো হচ্ছে প্রশাসনিক পদ নয়, আমি সেখান থেকে এই কাজ করতে পারবো না। তো ডাকসুর প্রতিনিধি হিসেবে আমি যেটুকু করতে পারবো আমি সেটুকু বলি শিক্ষার্থীদের, কেন এই মিথ্যা অঙ্গীকার করব আমি?
কারণ এই যে ওই ইশতেহারগুলো তারা দিয়েছে দেখবেন অনেক ক্ষেত্রে প্রশাসনিক পদে থেকে এইগুলো কিন্তু পূরণ করা সম্ভব নয়। শতভাগ আবাসিকতা আপনাকে কে দেবে? আপনি একজন রাষ্ট্র প্রতিনিধি হিসেবে আপনি কিভাবে একজন মেডিকেলে গাইনি চিকিৎসক নিয়োগ দেবেন? এগুলো তো আপনাদের ভাবতে হবে। রাকসুর যে পদগুলো আপনাকে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আপনি কথা বলেন, আপনি কতটুকু ম্যানেজমেন্ট করতে পারছেন, আপনি কিভাবে কাজ করবেন, আপনার যতটুকু এখতিয়ার আছে ততটুকু বলেন। মিথ্যা অঙ্গীকার করে শিক্ষার্থীদের তো স্বপ্নভঙ্গ করার কোনো মানেই হয় না। আমার যতটুকু করার আমি করেছি, এখন সব কিছুই শিক্ষার্থীদের উপরে। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য ভোটার, তারা যোগ্য প্রার্থীকেই বেছে নেবে। তো সেই জায়গা থেকে আমার আশা আছে, আর সর্বোপরি উপরওয়ালার উপর ভরসা।